মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 2 দিনে শনাক্ত 13 এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নিয়ে ধোঁয়াশা। এতক্ষণ ছিল না আমারটা দিয়ে আবার রুগীরে পাঠাইছি আর কি। মাস্ক না পরার আজগুবি অজুহাত নেই, নো মাস্ক নো সার্ভিসের বালাই। আরও কঠোর হওয়ার তাগিদ। এবং গেল 3 বছরে শূন্যের কোঠায় চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে জলদস্যুতা। মালিকের আস্থা অর্জনে আরও বাড়ানো হচ্ছে কোস্টগার্ডের সক্ষমতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। 2 দিনে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সহ শনাক্ত হয়েছেন 13 জন সংসদ সদস্য। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনায় এই তথ্য জানা যায়। আক্রান্তরা করোনা মুক্ত হওয়ার পরই সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। মুজিববর্ষ উপলক্ষে 8 নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার করোনা আক্রান্ত। এছাড়া পাবনা 3 আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতার হোসেনের নাম জানা গেছে। ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার আক্রান্ত হয়েছেন। এদিকে একজন সংসদ সদস্য দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার। গত 1 মে তার করোনা নমুনায় পজিটিভ ধরা পড়ে। গত 16 মে তার নেগেটিভ রিপোর্ট এলেও বিশেষ অধিবেশন উপলক্ষে পরীক্ষায় এবার তিনি আবারও করোনা পজিটিভ বলে নিশ্চিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ জানান, করোনা আক্রান্ত সংসদ সদস্যরা সংসদে যোগ দেবেন না। আসছে কয়েকজন, 12-13 জন তো হবে মনে হয়। যাদের একবার পজিটিভ আসবে তারা এখন আসতেছে না। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। অর্থমন্ত্রী প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের করোনা রিপোর্ট নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার একদিন পর রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদকে তিনি জানান, তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। তবুও আইইডিসিআর থেকে করোনা পজিটিভ হওয়ায় তিনি রোববার আবার পরীক্ষা করান, যার রেজাল্ট নেগেটিভ আসে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আবার কোভিড পরীক্ষা করাবেন বলেও জানান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। ওইখানে কালকে বলতেছিল পজিটিভ, আবার পুলিশ আজকে সারাক্ষণ টেস্ট করে বলতেছে নেগেটিভ। কোনটা সত্যি আবার কালকে করবো, তারপর বলতে হবে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে 2-1 দিনের মধ্যেই বিদেশ থেকে আসা সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এই তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিমানবন্দরে শিগগিরই বিদেশগামী যাত্রীদের জন্য নতুন করে বসতে যাচ্ছে আরও 4টি থার্মাল স্ক্যানার। গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে এই কথা বলেন তিনি। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবার কঠোর হচ্ছে সরকার। বর্তমানে বিদেশ থেকে কোভিড নেগেটিভ সনদ ছাড়া কেউ আসলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু সনদ বাধ্যতামূলক না হওয়ায় করোনা আক্রান্ত হওয়ার তথ্য লুকিয়ে অনেকে দেশে আসছেন। বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন দেশে আসছেন 150 থেকে 200 শতাধিক যাত্রী। এ অবস্থায় বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর কোয়ারেন্টিন ক্যাম্পের ওপর চাপ কমাতে সেখানে করোনা স্যাম্পল বুথ ও র্যাপিড করোনা টেস্ট করারও ব্যবস্থা করা হচ্ছে। বিদেশি যারা আছেন
তারা অবশ্যই নেগেটিভ টেস্ট নিয়ে আসবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের সবার জন্য এটা ম্যান্ডেটরি ওনারা করে দেবেন। ওনারা আজকালকের মধ্যে ওনারা প্রজ্ঞাপন দিয়ে দেবেন, দিয়াবাড়ি আর আশাগোনা। ওখানে আমরা এক স্যাম্পল কালেকশন বুথ করতে আর র্যাপিড টেস্ট যদি করা যায় সেটাও আমরা করার চেষ্টা করছি। থার্মাল স্ক্যানার 4টা আছে আমাদের স্টোরে আছে, আমরা অতি দ্রুত এগুলোকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বিদেশ ফেরা যাত্রীদের চাপ বাড়ায় স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দরের নার্স সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে জানান পরিচালক। দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য আমাদের জনবল দরকার। অলরেডি গত সপ্তাহে আরও 10 জন ডাক্তার এসেছে, বাট আরও যে নার্স দরকার, ওয়ার্ড বয় দরকার, সেই বিষয়গুলি ওনাকে অফিসিয়ালি জানানো হয়েছে, তো উনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন 6 লক্ষাধিক যাত্রী। এর মধ্যে 15,500 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও 5,08,336 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরে থেকে ফিরে করোনামুক্ত সনদ দেখাতে না পারলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল দুপুরে রাজধানীর কুর্বিটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। যারা বিদেশ থেকে আসবে তারা ওই সার্টিফিকেট নিয়ে আসবে, মানে করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসবে। যদি না নিয়ে আসে কোনো কারণে, তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা বাধ্যতামূলক। অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক কাজ করতে পারবে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,060 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,41,194 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,194 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,693 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,49,542 জন। একটু কাশি হয়েছে তাই মাস্ক পরছি না, দম বন্ধ লাগে কিংবা শরীর খারাপ তাই খুলে রেখেছি। সরকারি হিসেবে করোনায় প্রায় 4.5 লাখ রোগী শনাক্ত আর 6,000-এর বেশি মৃত্যু নিশ্চিতের পরও মাস্ক নিয়ে এমন আজব সব অজুহাত নগরবাসীর। নো মাস্ক নো সার্ভিস চালুর কথা থাকলেও তা নিশ্চিত করতে কোনো তদারকি চোখে পড়ে না সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। অথচ বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন হাতে পাওয়ার আগে মাস্কই করোনা মোকাবিলার সবচেয়ে বড় ঢাল। রাশেদ লিমনের রিপোর্ট। এতক্ষণ ছিল না আমারটা দিয়ে আবার রুগীরে পাঠাইছি আর কি। রোগী নিয়ে হাসপাতালে দুজনের একটি মাস্ক, তাই ভাগাভাগি করে পড়া, এমন আজগবি অজুহাত শুনতে হলো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। হাসপাতালের মতো এমন সংবেদনশীল জায়গায় এসেও মাস্ক নিয়ে কে মানবে আর কে মানাবে, সব পক্ষেরই যেন অনীহার শেষ নেই। অথচ সরকারি নির্দেশ মতে মাস্ক ছাড়া সার্ভিস দেওয়ারই কথা না এমন প্রতিষ্ঠানে। হাসপাতালের মতো জায়গায় আসছে, মাস্কটা এভাবে নামাই রাখছে। মাস্ক নামানো না, উপরেই ছিল। নামাজটা এই জন্য খুলে একটু কথা বলছে। কেউ আসে মাস্ক পরে না, তা আমরা তাদেরকে আহ্বান করব এবং সরকারিভাবেও তদারকি বাড়াতে হবে। অফিস আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা থাকলেও বেমালুম সব ভুলে আছে সবাই। দেয়ালে সাটিয়ে দেয়া মাস্ক না থাকলে মিলবে না সেবা, তবে কাজের ক্ষেত্রে মিলছে না সেই হিসেব। ক্যাশে যারা কাজ করে না তাদের এখন মাস্ক পরে সবসময় কথা তারা বোঝা যায় না। টাকা কমানো নিতে যায় মাস্কটা খুলে ছুঁছিলাম আর এটা লইতে মনে নেই। খুললাম আমি, মানে আমার একটু সমস্যা, পান খাইলাম তো এই জন্য একটু সমস্যা আর কি, চোখ মুখ ঘামে যায় তো এই কারণে। আমি মাস্কটা চেম্বারে রেখে গেছি, আমি অসুস্থ। গণপরিবহনের অবস্থা যেন আরো বেহাল। যদিও ক্যামেরা দেখে পকেটে কিংবা ব্যাগে রাখা মাস্কটা খুলে গুজে দিতে ভুল হয় না কারো। মাস্ক তো আসলে কিনছিলাম, নষ্ট হয়ে গেছে। খুললা পানি খাইছি তো ওই যে পকেটে তেল ঢুকাই দিছি। কাশি দিচ্ছিলাম, কাশিতে বমি আসছিল, এই জন্য খুলে রেখেছিলাম। আমরা তো বলি ভাই মাস্ক পরেন, মাস্ক পরেন। কেবল আমি গাড়িটা স্টপেজ দিছি, এই কারণে মাস্কটা খুলতে আবার কেবল লাগাইলাম। বিশেষজ্ঞরা বলছেন সরকারকে আরো তৎপর হতে হবে মাস্ক পরতে বাধ্য করতে। মাস্ক এনশিওর করতে গেলে গভর্নমেন্টকে অনেকগুলো মাস্ক ফ্রি দিতে হবে এবং সব জায়গায় যেটা যেমন একটা আদেশ করেছে যে এটা মাস্ক ছাড়া ওরা সার্ভিস পাবে না,
কিন্তু এটা এনশিওর করতে হবে। মাস্কের ব্যবহার নিশ্চিতে ঢাকার বাইরে অভিযান চললেও রাজধানীতে খুব একটা চোখে পড়েনি এমন তৎপরতা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির অনুসারীদের বাদ দিয়েই গঠিত হয়েছে সংগঠনের 151 সদস্যের কমিটি। সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আমির এবং ঢাকা মহানগরের নেতা নূর হোসেন কাশেমিকে করা হয়েছে নতুন মহাসচিব। হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হলেও সেখানে ছিলেন না আল্লামা শফির পরিবারের কোনো সদস্য বা অনুসারী। জেলার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের এই সম্মেলনকে ঘিরে গত দুদিন ধরে ছিল চরম উত্তেজনা। সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ হয় আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। তবে আল্লামা শফির অনুসারীরা পরিস্থিতি আঁচ করতে পেরে সম্মেলনস্থলে না আসায় বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনাও কমতে থাকে। আমন্ত্রিত অতিথি ছাড়া আর কাউকে সম্মেলন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রোববার দুপুরে ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের একাংশের পূর্ণাঙ্গ কমিটি। ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এরকম আসবেন। আমাদের দাবি হলো কাদিনী সম্প্রদায়কে অনতিবিলম্বে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করা হোক। এদিকে গঠনতন্ত্র ভঙ্গ করে অনেক সিনিয়র নেতাকে কাউন্সিলে দাওয়াত না দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের অপর অংশ। তারা কমিটি প্রত্যাখ্যান করে। আমার জানা মতো এই পর্যন্ত হেফাজত ইসলামের কোনো বৈঠক হয় নাই, কোনো মিটিং হয় নাই এবং কোনো রকমের আলাপ আলোচনা হয় নাই। যেহেতু এটা হেফাজত ইসলামের গঠনতন্ত্র মতো হয় নাই, সেহেতু এই কমিটিকে আমরা মেনে নিতে পারি না। এই কমিটি অবৈধ। 2010 সালে সৃষ্টি হওয়া কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি ভাঙনের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি 18 অক্টোবর মারা গেলেও তার কয়েকদিন আগে থেকে বিরোধ শুরু হয়। মূলত জুনায়েদ বাবুনগরীর সাথে আল্লামা শফির অনুসারীদের এই বিরোধ। শফির অনুসারীরা বর্তমানে ঢাকায় থেকে শক্তি সঞ্চারের চেষ্টা করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝপথে নির্বাচন বয়কট করে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে মুজিববর্ষ উপলক্ষে চলমান অধিবেশনে একথা বলেন তিনি। কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস কেন? কি স্বার্থে? কিসের জন্য? নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট নিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এরপরে বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একদিকে করোনা সামলাচ্ছি, আর একদিকে অর্থনীতির গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। তাহলে অভিযোগটা কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। এর আগে গতকাল সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের 9টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সুইস দ্বীপে একযোগে 9টি জাহাজ ও একটি ঘাটের কমিশনিং করেন, তখন চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটের পুরো জেটিতে উড়ছিল রঙিন কাগজ, ছিল রঙিন ধোঁয়া এবং আগুনের ফুলকি সহ নানা আয়োজন। বাহিনী হিসেবে প্রতিষ্ঠার দুযুগের মাথায় এসে স্মরণীয় দিন উদযাপন করল উপকূলরক্ষী কোস্টগার্ড। একদিনে একটি বাহিনীর বহরে এত জাহাজ সংযোজন এই প্রথম। আর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী জানালেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বাহিনীর অবদান। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1994 সালে জাতীয় সংসদে বিরোধী দলে থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কোস্টগার্ড আইন পাশে তৎকালীন সরকারকে বাধ্য করেছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন। সে সাথে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমুদ্র সীমা জয়ের পর সম্পদ রক্ষায় কোস্টগার্ডের উন্নয়নে তার সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা,
এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। 2014 সালে ইতালি সরকারের সাথে করা চুক্তির আলোকে 2017 সালে কমিশনিং হয়েছিল কোস্টগার্ড জাহাজ সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিনের, আর এবার হলো কোস্টগার্ড জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান। এই 9টা জাহাজের সংযোজন কোস্টগার্ডের ইতিহাসে এই যাবৎকাল সর্ববৃহৎ সংযোজন, যার কারণে আমাদের উপকূল অঞ্চলে এই জাহাজগুলো সংযোজনের ফলে আমাদের উপজেলাকে চুরি ডাকাতি আমরা সম্পূর্ণ একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। কমিশনিং হওয়া জাহাজগুলো 87 মিটার দীর্ঘ এবং রয়েছে অত্যাধুনিক কামান। উপকূল রক্ষী কোস্টগার্ডের বহরে যুক্ত হওয়া 9টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 5টি জাহাজ তৈরি হয়েছে এই বাংলাদেশে। মূলত নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত খুলনা এবং নারায়ণগঞ্জের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই 5টি জাহাজ। কমিশনিং শেষে আগামী কয়েকদিনের মধ্যে নদী এবং সমুদ্র সম্পদ সংরক্ষণে এই জাহাজগুলো কাজ শুরু করবে। চট্টগ্রামের কোস্টগার্ড ঘাঁটি থেকে কমল দে, সময় সংবাদ। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে সংসদে চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে প্রদর্শনীতে বঙ্গবন্ধু শীর্ষক একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই প্রদর্শনী প্যাভিলিয়নটি উদ্বোধন করেন তিনি। এ সময় জাতির পিতার স্মরণে বিভিন্ন আলোকচিত্র ও বঙ্গবন্ধুর ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। উদ্বোধনীর সময় জাতির পিতার ঐতিহাসিক 7ই মার্চের সম্পূর্ণ ভাষণ বড় স্ক্রিনে দেখেন প্রধানমন্ত্রী। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সোমবার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্যাভিলিয়নটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়। ভোরের সময়ে আরও থাকছে। গলদা চিংড়ি চাষের ভরা মৌসুমে বাজার মন্দায় চাষিদের মাথায় হাত, শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি। বস্তা ও কার্টুন ভর্তি মানুষের মাথার খুলি আর শরীরের বিভিন্ন হাড় বিভিন্ন জায়গা থেকে চুরি করে জড়ো করা হয়। এগুলো মাথার খুলি ও শরীরের হাড় দেশীয় ক্রেতার পাশাপাশি দেশের বাইরেও বিক্রি করা হয়। এরকম একটি চক্রের এক সদস্যকে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় শনিবার রাতে অভিযান চালায় কোতোয়ালি পুলিশের একটি দল। এ সময় বাসার দ্বিতীয় তলা থেকে মানুষের মাথার 12টি খুলি, 3 বস্তা হাড় ও বিপুল পরিমাণ কেমিক্যাল উদ্ধার করে গ্রেপ্তার করা হয় বাপ্পি নামের কঙ্কাল পাচারকারী চক্রের সদস্যকে। ভিতরে এবং বাইরে অনেকগুলো কঙ্কাল ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এর মধ্যে আপনার 12টা মাথার খুলি এবং শরীরের বিভিন্ন হাড়ের অংশবিশেষ আমরা পাই। তার সাথে প্রায় 80 লিটার লিকুইড জাতীয় রাসায়নিক পদার্থ এবং 3 কেজি সাদা দানাদার জাতীয় রাসায়নিক পদার্থ আমরা উদ্ধার করি। সাথে সাথে আমরা আসামিকে গ্রেপ্তার করি। বিভিন্ন এলাকা থেকে কঙ্কালগুলো চুরি করে এনে কেমিক্যাল দিয়ে প্রক্রিয়াজাতের পর দেশে এবং দেশের বাইরে পাচারের জন্য মজুত করে রাখা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কেমিক্যাল যেটা পাওয়া গেছে সেগুলি দিয়ে সে মৃতদেহকে খুব তাড়াতাড়ি ডিসকম্পোস্ট করতে পারে বা পচাতে পারে। এগুলি সে দেশের বাইরেও পাঠায়। আমাদের দেশে বিভিন্ন অবৈধ ক্রয় বিক্রয় যেখানে আছে সেখানে সে সমঝোতা আছে। তার সাথে চক্র আছে, আমরা চক্রগুলো তথ্য আমাদের কাছে আছে, আমরা তাদেরকেও আটক করব। গ্রেপ্তারকৃত বাপ্পি এর আগেও কঙ্কাল সহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। নগরীর কবরখানা রোড এলাকায় তার বাসা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। নিরাপত্তা জোরদারের পাশাপাশি তদারকি বাড়ানোতে গত 3 বছর ধরে চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙর কেন্দ্রিক বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরি ও জলদস্যুতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। 2019 সালে বিশ্বে একমাত্র চট্টগ্রাম বন্দরই ছিল জলদস্যুতা মুক্ত। এই অবস্থায় জাহাজ মালিকদের আস্থা অর্জনে অত্যাধুনিক জাহাজ সংযুক্তের মতো সক্ষমতা বাড়ানো হচ্ছে উপকূল রক্ষী কোস্টগার্ডের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কয়েক বছর আগেও বিদেশি জাহাজ মালিকদের কাছে চট্টগ্রাম বন্দর ছিল আতঙ্কের নাম। বহির্নোঙর থেকে শুরু করে বন্দরের জেটিতে ঢোকা পর্যন্ত জাহাজের ক্যাপ্টেন ক্রুতে থাকতে হতো জলদস্যু আতঙ্কে। সে সাথে প্রকাশ্যে জাহাজে উঠে রশি সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম চুরির ঘটনা তো ছিলই, কিন্তু 2017 সালের পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। বন্দর ও বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা রিকেপের তথ্য অনুযায়ী গত 3 বছর ধরে চট্টগ্রাম বন্দরে এই হার শূন্যের কোটায়। এটা সম্ভব হয়েছে আমাদের সঠিক ডিপ্লয়মেন্ট, অন্যান্য সকল সংস্থার কোঅর্ডিনেশনের মাধ্যমে। তবে চলতি বছর 3টি ছোটখাটো চুরির কথা বলা হলো, বন্দরের অনুসন্ধানে এর কোনো সত্যতা মেলেনি। সাম্প্রতিক সময়ে বন্দরের পক্ষ থেকে বহির্নোঙ সহ যাত্রাপথে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিউ ক্যামেরা আমরা দিয়েছি, ভিটিএমএস এর এরিয়া আমরা সম্প্রসারণ করেছি এবং এটি মূলত হচ্ছে সিকিউরিটি প্রদান করার জন্য। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ার সাথে সাথে বাড়ছে বন্দরের ব্যস্ততা। গত 1 দশক ধরে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ আসার পরিমাণ 6 থেকে 8% হারেই বাড়ছে। এই বছরে যার পরিমাণ ছিল 4000-এর বেশি, আর এখন প্রয়োজন হয়ে পড়েছে বিদেশি এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। আগে হাতে গোনা কয়েকটি জাহাজ এবং মেটাল শার্ক স্পিডবোট নিয়ে বন্দরে বিশাল জলসীমায় দায়িত্ব পালন করতে হতো কোস্টগার্ডকে। এখন বহরে যুক্ত হয়েছে একসাথে 9টি অত্যাধুনিক জাহাজ। এতে বিদেশি জাহাজ মালিকদের আস্থা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সর্বদাই আমাদের একটা টিম থাকে যারা যে কোনো সময় কুইক রেসপন্সের জন্য সদা প্রস্তুত থাকে। বিভিন্ন বন্দরে যে জলদস্যুতা হয় সেইটার একটা রেটিং হয়, তো এই রেটিংয়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের এখন অবস্থান খুব ভালো। রিকেপের তথ্য অনুযায়ী 2020 সালের প্রথম প্রান্তিকে সারা বিশ্বে নৌদস্যুতার ঘটনা ঘটেছে 29টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 3 মাসেই দেশে মুঠোফোনের নতুন গ্রাহক 61 লাখ। অবিশ্বাস্য হলেও এই সময়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 75 লাখ। করোনা সংকটের মধ্যেই টেলিকম খাতের এমন প্রবৃদ্ধিতে নতুন বাতাস দেশের অর্থনীতিতে। তবে নতুন টাওয়ার নির্মাণ বন্ধ আর প্রয়োজনীয় তরঙ্গের অভাবে এমন ইতিবাচক অবস্থান ধরে রাখা নিয়ে সংশয়ে অপারেটররা। যদিও বিটিআরসি বলছে নিয়মতান্ত্রিক জটিলতায় এসব সংকটের সমাধান হচ্ছে না এখনই। শুভ খানের রিপোর্ট। গেল মার্চে দেশে যখন করোনা হানা দেয় তখন মুঠোফোনের 4 অপারেটরের গ্রাহক ছিল 16 কোটি 53 লাখ। ফোনে ইন্টারনেট ব্যবহার করছিলেন 9.5 কোটি গ্রাহক। এর পরের 3 মাসে অপারেটররা গ্রাহক হারায় 41 লাখ আর ইন্টারনেট ব্যবহারকারী কমে 2 লাখ। এরপর দীর্ঘ লকডাউনে সামাজিক যোগাযোগ, শিক্ষা আর দাপ্তরিক কার্যক্রম প্রায় পুরোটাই নির্ভরশীল হয়ে পড়ে ইন্টারনেটের ওপর। পরিস্থিতি বিবেচনায় গ্রাহক ফেরাতে সর্বনিম্ন রেটে কথা বলা, ফ্রি টক টাইম, কম দামে ইন্টারনেট সহ নানা অফার দেওয়া শুরু করে অপারেটররাও। ফলে জুনের পর থেকে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। বিটিআরসি বলছে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসেই মুঠোফোন সংযোগ বেড়েছে 61 লাখ আর ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 75 লাখ। কিছু ডিজিটাল প্রোডাক্টস যেমন টফি, সেলফ কেয়ার অ্যাপ আমরা দেখছি যে এগুলোর কিন্তু একটু ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সরকার এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন এবং খুব দ্রুততম সময়ে অ্যাফোর্ডেবল রেটে যাতে দ্রুত স্পেকট্রাম অ্যালোকেট করতে পারেন। না হলে কিন্তু যত কনজাম্পশন বাড়ছে আমাদের ক্যাপাসিটি ততটা চোখ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে গ্রাহক লেভেলেও কিন্তু কোয়ালিটিটা ডেটোরিয়েট করছে। তবে বিটিআরসি বলছে কম মূল্যে তরঙ্গ বরাদ্দের কোনো সুযোগ নেই তাদের হাতে। 18 সনের প্রথম দিকে একটা অকশন হয়েছিল, সেই অকশনে যে প্রাইস হয়েছে এখন যে যা কিনবে ওই প্রাইসে কিনতে হবে, প্রাইস কমার কোনো সুযোগ নেই। এখন মাপ করতে পারে কে? সরকার। যদি তারা সরকারের কাছে বলতে পারে। গ্রাহক অনুপাতে প্রত্যাশিত সেবা প্রদানে 75 মেগাহার্টজ তরঙ্গ দরকার প্রত্যেকটি অপারেটরের, যদিও তাদের হাতে আছে মাত্র অর্ধেক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে 2 শতাধিক হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া বসতঘর। মাথা গোজার ঠাঁই পেয়ে দারুণ খুশি অসহায় মানুষেরা। প্রকল্পে দুর্নীতি ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নিজেরাই উদ্যোগ নিয়ে নির্মাণ করে দেয় ঘরগুলো। পর্যায়ক্রমে জেলার সব হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকরের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ খান। পরিবারে স্ত্রী ও 5 মেয়ে নিয়ে বসবাস তার। প্রতিবন্ধী এই হতদরিদ্রকে নির্মাণ করে দেয়া হয়েছে আধা পাকা একতলা একটি বসতঘর। সাথে রয়েছে রান্নাঘর ও সৌরবিদ্যুৎ সংযোগ। শুধু নূর মোহাম্মদই নন, তার মতো জেলার 4টি উপজেলার 212টি হতদরিদ্র পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর। আমি কর্ম করতে পারি না,
আমার এই আতেফায় সমস্যা, এখন ঘর দিছে, এতে আমি অনেক খুশি। আগে ঘর দুয়ার ভাঙ্গা চুরা ছিলাম, 5টা মেয়ে হলে অনেক কষ্ট করছি। ঘরটা পরে আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমরা সব পরিবার খুশি। আমাদেরও আগে ঘর ছিল না, এখন প্রধানমন্ত্রী ঘর দিয়েছে। সঠিকভাবে যাচাই বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নির্মাণ করে দেয় ঘরগুলো। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 3 লাখ টাকা। সদর উপজেলাতে আরও কিছু ঘরের জন্য প্রস্তাব দিয়েছি, ইতিমধ্যে আমরা কিছু ঘরের বরাদ্দও পেয়েছি। আগামীতে আমরা এই ঘরগুলো করব এবং মানুষকে পুনর্বাসনের চেষ্টা করব। উপকূলভোগী যারা আছে সঠিকভাবে তারা ঘরগুলো পেয়ে খুবই আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তারা মন থেকে দোয়া করেছেন। স্থানীয় সংসদ সদস্য জানান, কেউ গৃহহীন থাকবে না এমন উদ্দেশ্য নিয়েই কাজ করছে সরকার। জেলা প্রশাসকের মাধ্যমে একটা কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে তালিকাটা দেওয়া হয় এবং ইউনিয়ন পর্যায় থেকে এটা আসে, তাই সেই কমিটি এটা নির্ধারণ করে কাদেরকে দেওয়া হবে। মুজিব বর্ষ উপলক্ষে জেলার সব হতদরিদ্রদের একসাথে রাখার জন্য বঙ্গবন্ধু পল্লী নামে একটি প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। ভোরের সময়ে আরও থাকছে। কালী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে 5 পাহাড় আনন্দ মেলায় দর্শনার্থীদের ঢল। 200 বছরের ঐতিহ্য রক্ষায় নানা আয়োজন। নানা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টার মধ্যে মাছের দাম কমে যাওয়ায় মরার ওপর খাড়ার ঘা হয়েছে চিংড়ি চাষিদের। গলদা চিংড়ি উৎপাদনের ভরা মৌসুমে বাজার মন্দা থাকায় লোকসানের মুখে পড়ছেন তারা। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন চাষি ও জনপ্রতিনিধিরা। তবে আতঙ্কিত না হয়ে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি চিংড়ি মাছ উৎপাদিত হয় বাগেরহাটে। জেলায় উৎপাদিত চিংড়ির 90% রপ্তানি হয় বিদেশে। সম্ভাবনাময় এই শিল্পে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক মহামারী করোনায় রপ্তানি কমে যাওয়ায় চিংড়ি চাষিরা চরম বিপাকে পড়েছেন। ভরা মৌসুমে ঘের থেকে গলদা চিংড়ি ধরে বাজারে বিক্রি করতে গিয়ে দাম কম পাওয়ায় চাষিরা উদ্বিগ্ন। এক সপ্তাহে আকার ভেদে প্রতি কেজি গলদা চিংড়ির দাম 200 থেকে 300 টাকা কমেছে। চিংড়ি চাষিদের অভিযোগ, মাছের খাবার ও আনুষঙ্গিক সবকিছুর দাম বাড়লেও গলদার দাম কমায় লোকসানের মুখে পড়েছেন। চিংড়ি মাছের দাম কমে গেছে দেখে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে, আমাদের বাসা এই দুর্গতি। এক কান খাবারের দাম আছে 1200-1300 টাকা, আর আমাদের মাছ ধরে নিয়ে আসলি ঘেরেতে 400-500 টাকা কেজি বেচলি আমাদের চিংড়ি চাষি মারা যাবে। জনপ্রতিনিধির দাবি, মধ্যস্বত্বভোগীদের কারণে লাভের মুখ দেখতে পায় না চাষিরা। যখন চিংড়ি মাছের উৎপাদন বেশি হয়, যখন চাহিদা বাজারে অনেক মাছ আসে, তখন তারা এই চিংড়ি মাছের দামটা কমায় দেয়। আবার যখন চিংড়ি মাছ কমে যায় তখন দামটা বাড়িয়ে দেয়। মধ্যস্বত্বভোগী অর্থাৎ এই যে মানে কোম্পানির মালিক যারা, তারাই এই কাজটি করে। রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক হলে দাম বৃদ্ধি পাবে বলে জানান মৎস্য কর্মকর্তা। উৎপাদন এই ধারা অব্যাহত রাখতে হবে এবং রপ্তানি প্রক্রিয়া পুরো দমে শুরু হলেই আশা করছি খুব শীঘ্রই এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব। জেলায় 66,713 হেক্টর জমিতে 78,685টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে 33,500 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। জেলা পুলিশ লাইনে এই উৎসবে নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আয়োজন উপভোগে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। স্টলে স্টলে সাজানো হৃদয়হরণ, ঝিনুক, তাল, রস, গোলাপ ফুল, দুধকুলি, মাছ, কুলি ও বর্ষি পিঠা সহ নানা ধরনের পিঠা। দেশীয় সব পিঠার সঙ্গে পরিচিত হতে ভিড় জমে সংস্কৃতি প্রেমীদের। হেমন্তের বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে এই পিঠা উৎসবের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। বৈচিত্র্যময় এই পিঠার স্বাদ নিতে পুলিশ সদস্যদের স্ত্রী সন্তান ছাড়াও আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণত এত ধরনের পিঠা আমরা বাসায় মানে করা হয় না বা দেখারও হয় না। বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব এসে খুব ভালো লেগেছে। আমাদের স্টলে টোটাল 32 আইটেমের আপনার পিঠার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠাগুলো, সমস্ত আয়োজনগুলো এখানে করা হয়েছে। যেসব
ছেলেমেয়েরা আসছে তারা দেখে উদ্বুদ্ধ হবে এবং এই পিঠাগুলি যাতে ভবিষ্যতে হারিয়ে না যায় সেরকমই একটা উদ্যোগ এখানে নিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যের পিঠাপুলির সঙ্গে পরিচিতি বাড়াতেই এই আয়োজন। আমাদের 8টি থানা এখানে অংশগ্রহণ করেছে এই মেলায়। সেই 8টি থানার বিভিন্ন ধরনের পিঠা, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, বিভিন্ন ধরনের পুলি পিঠা, খেজুরের রসের তৈরি পিঠা, এই সকল পিঠাগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। জেলার 8টি থানার পক্ষ থেকে 8টি স্টলে অর্ধশতাধিক রকমের পিঠা স্থান পায়। সময় সংবাদ, সাতক্ষীরা। কালী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল 5 পাহাড় আনন্দ মেলা। 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। নাগরদোলার পাশাপাশি হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাজনার তালে তালে নাচছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ। ঐতিহ্যবাহী শহরাই নাচ মুগ্ধ করে দর্শকদের। কালী পূজার পরের দিন ব্যাপী এমন আয়োজন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার 5 পাহাড় কালী মন্দির প্রাঙ্গণে। এই মেলাটি যেভাবে চলতেছে, ধারাবাহিকভাবে চলতেছে, আমাদের কমিটি এখানে শুধু কোনো রকম যেন তারা ক্ষতিগ্রস্ত নয় সেটি নজরে রাখতেছে। এই জন্য এই মেলাটি সব মানুষের একটি আনন্দের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রায় 200 বছর ঐতিহ্যবাহী এই প্রাচীনতম কালী মন্দিরটি দীর্ঘদিন ধরে তার উৎসব এবং আনন্দের করে কালী পূজা অর্থাৎ দীপাবলি পালন করে আসছে। মেলায় নানা খেলনার দোকান আকৃষ্ট করে শিশুদের। বাড়তি বিনোদন হিসেবে ছিল নাগরদোলা, প্রসাধনী আর মন্ডা মিঠাইয়ের দোকানে ছিল উপচে পড়া ভিড়। মেলা জমজমাট মেলা, মিষ্টি জুলাপি নিয়ে বিক্রি ভালো হইতেছে। খেলনা মারাজি, ব্যাং, হাতি, ঘোড়া, খেলা, ছোঁয়ার খেলনা জিনিস, এখানে মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। সারা বিশ্বে করোনার একটা মহামারী, সবাইকে যেন মা ভালো রাখে, আশীর্বাদ করে। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে নিয়ে আসি, আর মায়ের মন্দিরে আসি যাতে আমাদের ভালো হয়, কল্যাণ হয়। জনশ্রুতি রয়েছে 200 বছর ধরে 5 পাহাড় কালী মন্দির প্রাঙ্গণে পূজার পরের দিন আনন্দ মেলার আয়োজন হয়ে আসছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনে গত 1 বছরে বিলীন হয়ে গেছে হাজারো ঘর বাড়ি। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারি না থাকা এবং মেঘনায় যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। জেলা প্রশাসক বলছেন বালু মহালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরুতেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন, কিন্তু বর্ষা পেরিয়ে হেমন্ত এসেও থেমে নেই এই তাণ্ডব। দীর্ঘদিন ধরে মেঘনায় যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভেঙে বিলীন হচ্ছে রায়পুরা উপজেলার চরাঞ্চলের 5টি ইউনিয়নের হাজারো বসত ভিটা, গাছপালা সহ ফসলি জমি। হুমকির মুখে অনেক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ, মসজিদ ও কবরস্থান। স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর ইউনিয়নের পূর্ব হোসেননগর মৌজায় জয় বাংলা ট্রেডার্সকে বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদাররা নির্ধারিত স্থান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে পাহাড়তলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে মেঘনার তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করছে। এতে দেখা দিয়েছে ভাঙন। আলোক বালু কায়ন, বাবু এবং শান্তি মেম্বার ওনারা এই নদীর পাড়ে এই বালুগুলা কাইটা নিয়ে যেতেছে। 1000 একর সম্পত্তি আছে এখানে, এটা পুরাটা বিলীন করেছে এই ডেজারে। লাইট লাগাই আনতে পর্যন্ত কাটে মারি, একবার বদলি 3 বার ভাঙছে, কোজে জামু এই চিন্তাটা করতে। তবে জেলা প্রশাসক জানালেন, বালুমহালের কারণে নদী ভাঙনের সৃষ্টি হয় তা বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যিনি ইজারা নিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে বিধি মোতাবেক শোকজ করেছি। শোকজ করার পরিপ্রেক্ষিতে তার জবাব দিয়েছে, তার জবাবটি আমরা গ্রহণযোগ্য নয় বলে ইজারাটি বাতিল করা হচ্ছে। ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে চরাঞ্চলের পাহাড়তলী ইউনিয়নের 3টি গ্রাম, চাঁদপুর, চরমধুয়া ও শ্রীনগর ইউনিয়নের 10টি গ্রাম এবং মির্জাচর ইউনিয়নের মির্জাচর বাজার সহ বেশ কটি গ্রাম নদীগর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সময় সংবাদ, নরসিংদী। উত্তরের জেলাগুলোয় সকালে কুয়াশা আর শীত বাড়ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে উত্তাপও। আবহাওয়ার এই ওঠা নামায় নওগাঁয় দেখা দিয়েছে রোগের প্রকোপ। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া আর বয়স্করা শ্বাসজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। আর রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত নার্স ও ডাক্তাররা। এ অবস্থায় সকালে শিশুদের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট।
সদ্য গজিয়ে ওঠা ধানের বীজের ডগায় রাতভর পড়া কুয়াশা মুক্তা দানার মতো ঝিলিক ছড়াচ্ছে, আর কর্মব্যস্ত চাষি কুয়াশার চাদর মারিয়ে সবজি নিয়ে ছুটছেন গঞ্জের হাটে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমালয়ে ঘেঁষা উত্তরে বাড়তে থাকে কুয়াশা আর শীতের প্রকোপ। শীত বাড়ার সাথে সাথে নওগাঁয় বেড়েছে রোগবালাই। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রনকাইটিস এবং বয়স্করা শ্বাসজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্তরা চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। এতে দেখা দেয় বেড সংকট। হঠাৎ করে বমি 2-3 বার, তারপরে পায়খানা। আমার বাচ্চার পেটের সমস্যা, মানে পেট ফেপা হচ্ছে। আমি আমার মাকে নিয়ে আসছি, বেড পাইনি, প্রেশার উঠছে, মেজাতে রাখছে। আমার ডায়রিয়া হয়েছে আজকে সকাল থেকে, শীতের কারণে হয়তোবা কুয়াশা পড়তেছে এই জন্যে। জেলা সদর হাসপাতালে 10টি শিশু বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 35 জন শিশু। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাওয়ার কথা বলছেন দায়িত্বরত নার্সরা। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদের ডায়রিয়া, এআরআই, স্ক্যান এগুলো বাচ্চা বেশি হয়েছে। পরিবর্তিত এই আবহাওয়ায় শিশু বয়স্কদের সুরক্ষা নিশ্চিতে সকালে বের না করা এবং ঠান্ডা খাবার পরিহারের পরামর্শ চিকিৎসকদের। বাবুকে তরল জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে, আর শীত এবং ঠান্ডা এটাকে অ্যাভয়েড করতে হবে। প্রয়োজনীয় ঔষধ এবং ডাক্তারেরও ক্রাইসিস নেই, নার্সের ক্রাইসিস নেই। আমরা আশা রাখি এর থেকে যদি বড় আকারেরও কিছু হয় আমরা সেটিকে সামাল দিতে পারবো। হাসপাতাল সূত্র জানায়, নওগাঁ 250 বেডের এই চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন নানা রোগে 1000 রোগীর চিকিৎসা নিতে আসেন। আর শীত বাড়ায় 1500-এর বেশি রোগী আউটডোরে সেবা নিতে আসছেন। আর এই সেবা দিতে চিকিৎসক আছেন মাত্র 38 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পদ্মা, যমুনা সহ মিঠা পানির মাছে ভরপুর মানিকগঞ্জের আড়িচা দেশীয় মাছের আড়ত। যমুনার পাড়ে ঐতিহ্যবাহী এই বাজারের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, মৎস্য আড়তটি রয়েছে, সেই মৎস্য আড়তে কিন্তু আজকে ভোর থেকে রয়েছে আলোকতার সাথে সাথে কিন্তু আসলে এত জমে উঠেছে যে এই আড়তটি। বড় বড় যে পাঙ্গাস, শোল, বোয়াল এবং গাইড, আয়, এইসব মাছই কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে। তবে যদি আপনাকে আজকের যে দামটি রয়েছে সেই দামটির কথা যদি একটু বলি, সেটা হচ্ছে কার্পো মাছ যেগুলো রয়েছে, যে কার্পো মাছ বিক্রি হচ্ছে যে আসলে যে 180 থেকে 200 টাকা, বাগাইড বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। পাঙ্গাস, এটা বড় পাঙ্গাস, আসলে পদ্মা যমুনার সুস্বাদু পাঙ্গাস, সেই পাঙ্গাস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। ঘাইরা মাছ যেটাকে বলা হয়, সেই যে মাছটি বিক্রি হচ্ছে আসলে 400 থেকে 420 টাকার ভিতরে। ইলিশ বিক্রি হচ্ছে আসলে যে ছোট থেকে বড় ক্রমে এখানে বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকায়। বড় আয়ের মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। ছোট আর মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 300 থেকে 400 টাকা। এবং শোল মাছ, যেটা সুস্বাদু এবং মুক্ত জলাশয়ের শোল, সেই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। এটা বলতে পারি যে সুস্বাদু এবং লোভনীয় যে মাছগুলো রয়েছে, সেই যে মাছগুলোতে কিন্তু বেচা বিক্রিতে এখন সরগরম হয়ে উঠেছে মানিকগঞ্জের এই আসলে যে ঐতিহ্যবাহী আড়িচা ঘাটের এই যে আড়তটি। তবে আমি যারা এখানে যে আড়তদার রয়েছে, মাছ শিখে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। যদি এই মুহূর্তে একটি আড়তদারের সাথে কথা বলি, যদি আপনার সাথে কথা বলি, তো সেক্ষেত্রে এই যে আপনি মাছ আজকে কিরকম সরবরাহ রয়েছে, আর সেই ক্ষেত্রে সরবরাহটা আসলে যে কেমন রয়েছে, আর দামটা কেমন রয়েছে, যেটা আপনি একটু জানাচ্ছেন আর কি বলছেন। হ্যাঁ, ধরতে হবে। আপনার একজন ব্যবসায়ী, একজন আড়তদারি করি। এখানে ছোটো থেকে অনেক বড় মাছ পাওয়া যায়, ভালো মূল্য বিক্রি করা হয় এবং কি এখানকার মাছটা অনেক সুস্বাদু। ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে অনেক পাইকার আসে, তারা এখান থেকে মাছ নিয়ে ঢাকা গিয়ে বিক্রি করে এবং তারা এই মাছ বিক্রি করে অনেক লাভবান হয়। তবে আল্লাহ রহমতে আমরাও এখানকার মাছ কিনতে অনেকটা ভালো আছি এবং কি এখানকার আশেপাশে যারা আছে তারা ব্যবসা বাণিজ্য করে। আমি জানতে চাচ্ছিলাম আজকে আসলে কিরকম সরবরাহটা রয়েছে কয়েকদিন মধ্যে, এবং সেই ক্ষেত্রে আজকে আসলে দামটা কিরকম রয়েছে, পানি কমার সাথে সাথে পদ্মা যমুনা এবং ইসামতি যে মুক্ত জলাশয়ের মাছটা কেমন পাওয়া যাচ্ছে? এখন বর্তমানে অনেক ভালো মাছ পাওয়া যাচ্ছে, আজকে অনেক ভালো মাছ এবং এই দামটা অনেক ভালো, দামটা অনেক ভালো। এর ভিতরে বড় মাছটা বেশি, বড় মাছটা বেশি
থ্যাংক ইউ তো আপনাকে ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আমরা আসলে জানছিলাম একটু আরবদের কাছে যে এখানে যে বড় বড় পাঙ্গাস যেটা আসলে 10 কেজি যে 15 কেজি পর্যন্ত পাঙ্গাস রয়েছে, সেই পাঙ্গাস কিন্তু আসলে কেজি মাপে যেখানে বিক্রি কেজির কথা যদি বলি, এখানে আসলে যে হাটটাকে যাতে করা হচ্ছে, সেই হাটটাকের তুলনা করলে বোঝা যাচ্ছে যে এখানে যে বড় যে পাঙ্গাস রয়েছে সুস্বাদু এবং কি পদ্মা যমুনার 13-14 কেজি বা 10 কেজির উপরে যে পাঙ্গাসগুলো রয়েছে, সেই পাঙ্গাসের দাম রয়েছে আসলে যে 800 থেকে 900 টাকা, প্রকার ভেদে কিন্তু আবার 1100 টাকা পর্যন্ত যাচ্ছে। তো ভোর থেকে কিন্তু সেই সরগরমে ক্রেতা বিক্রেতা এখন কিন্তু আসলে পা ফেলানোর জায়গাটুকু এই আড়তে কিন্তু নেই। সহনদী কিন্তু আসলে আমরা দেখছি যে মুক্ত জলাশয়ের যে ছোট ছোট মাছগুলো রয়েছে কিছু মিলিয়ে এই আড়তটি কিন্তু আরিচা কিন্তু একটা পরিচিত হয় দেশের ভিতরে, সেটা কিন্তু একটা পরিচিত রয়েছে। এই ছিল আমার কাছে মাশরুম আসলে আরিচা ঐতিহ্যবাহী মাছের আড়তের সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের আরিচা দেশীয় মাছের আড়ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। ময়মনসিংহের 57 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তি অর্থ তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এ সময় বিভাগীয় কমিশনার কামরুল হাসান ও জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেস ক্লাবের সদস্যদের মেধাবী 57 জন সন্তানকে প্রায় 3 লাখ টাকা বৃত্তি দেয়া হয়। নেত্রকোনায় বাস চাপায় প্রাণ গেল আরেক বাসের এক হেলপারের। পুলিশ জানায় গতকাল দুপুরে শহরের পারলা বাস স্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন টিকিট মাস্টার সহ 3 পরিবহন শ্রমিক। এ সময় নেত্র পরিবহনের একটি বাস স্টার্ট দিলে গাড়ির নিচে চাপা পড়ে আহত হন একই পরিবহনের অন্য একটি বাসের হেলপার জিয়াউর রহমান। তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মালয়েশিয়ার শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে অবৈধদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। তবে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই শুধুমাত্র ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থা ও নিয়োগকারীদের সমন্বয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘ 2.5 বছর প্রতীক্ষার পর মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বছরের 30 জুন পর্যন্ত। একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলেই শর্ত সাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবে। অনলাইনে আবেদনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও প্রবাসী বাংলাদেশিরা অনেকেই হতাশায় রয়েছেন এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায়। দালাল চক্রের যে কিছু মহল আছে তারা এখনই বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফেসবুকের মাধ্যমে লাইফের মাধ্যমে তারা বলে যাচ্ছে আমাদের বাঙালি মানুষের কাছে আমরা প্রতারিত হই। আমরা যাতে এই প্রতারিতটা না হই, আমরা প্রবাসী সবার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে এরকম কেউ করবেন না। হাই কমিশনের কাছে আমাদের আবদার, যাদের ভিসা নাই অনেক কষ্টে আছে, আপনারা হাই কমিশনের মাধ্যমে আমাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিবেন। এদিকে বৈধকরণ ঘোষণার পর থেকেই রাজধানী কুয়ালালামপুর সহ পুরো মালয়েশিয়ায় এক শ্রেণীর দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। কারো মিথ্যা আশ্বাসে কর্ণপাত করবেন না। সংশ্লিষ্ট মালিকের মাধ্যমেই পাসপোর্ট জমা দিবেন, সেটা মালিক পক্ষে অনলাইনে আবেদন করবে। বর্তমানে যেসব অবৈধ প্রবাসী পারমিট না থাকার কারণে বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযানে আটকা পড়ে জেলেবন্দী রয়েছেন, শুধুমাত্র তাদেরকে নিয়োগকর্তারা চাইলে অভিবাসন আইনের নিয়ম মেনে বৈধতা গ্রহণ করতে পারবে। অবৈধ প্রবাসীদের বৈধ হিসেবে ঘোষণা দেওয়ার যে সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার নিয়েছে, তাতে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বিগত বছরগুলোর মতো দালালের খপ্পরে পড়ে যেন কোনো প্রবাসী এই সংকটময় সময়ে বৈধতার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। দিনাজপুরের বাহাদুর সবজির বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। কৃষকদের থেকে বেশি দামে কেনার অভিযোগ পাইকারদের। এই মুহূর্তে বাহাদুর সবজির বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, আপনাকে ধন্যবাদ।
এটি বাহাদুর বাজার একটি সবজির বাজার। ভোর থেকেই আপনার ক্রেতা এবং বিক্রেতাদের হাঁক ডাকে এখানে সরগরম হয়ে উঠেছে। আপনাকে বলতে পারি যে শীতের সবজি আপনার ওঠা শুরু হলেও কিন্তু দাম একটা খুব কমেনি। এখনও আমরা দেখি যে সবজির বাজারে 50 থেকে 70 বা 80 টাকার নিচে কোনো সবজি এখানে মিলছে না। বিশেষ করে এই যে বাহাদুর বাজার, এখান থেকে গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে নিয়ে আসেন এবং তারা বিক্রির জন্য আমরা দেখেছি যে যারা কৃষক তারা কিন্তু তাদের সবজি ভ্যানে করে, রিক্সায় করে, অটো রিক্সায় এবং আপনার ইজি বাইকে করে তারা নিয়ে আসেন। এখানে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে পাইকাররা এই সবজি কিনে আবার এদের কাছ থেকে আবার খুচরা বিক্রেতারা আপনারা এই সবজি নেন। আমি আপনাকে জানাতে চাই যে আজকে যে শীতের সবজি আপনার ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা পাইকারি মূল্যের চেয়ে খুচরা বাজারে প্রতি কেজিতে কিন্তু 10 থেকে আপনার 15 টাকা বেশি বিক্রি হচ্ছে। আমি এর মধ্যে থেকে আপনাকে জানিয়ে রাখি যে পটল কিন্তু এখন প্রকারভেদে যেটা বিক্রি হচ্ছে প্রতি কেজি আপনার 50 টাকা। আমি খুচরা বাজারে যেটা বিক্রি হয় সেই দামটি আপনাদেরকে আমি জানাতে চাই যে করলা আপনার প্রতি কেজি বিক্রি হয় 70 থেকে 75 টাকা। পাশাপাশি বেগুন আপনার খুচরা বাজারে যেটা বিক্রি হচ্ছে ক্রেতারা নিচ্ছেন সেটি 60 টাকা প্রতি কেজি। বরবটি রয়েছে, এটি কিছু কমে এসেছে 40 টাকা কেজি। এবং কাঁচামরিচ যেটির দাম ছিল 120 টাকা প্রতি কেজি, আজকে কিন্তু কিছুটি কমে এসেছে 100 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। টমেটো আপনার 100 টাকা করে প্রতি কেজি বিক্রি হয়। ফুলকপি সেটি আপনার হচ্ছে খুচরা বাজারে আপনার 75 টাকা এবং বাঁধাকপি সেটি আপনার 45 টাকা। সিম সেটির দাম কমেনি, আমরা প্রতি কেজি দেখছি এখানে আপনার 80 টাকা করে বিক্রি হয়। আর আলু সরকারি যেটা রেট বেঁধে দিয়েছে সেটা কিন্তু এখন কেউ মানছেন না। এখানে আমরা দেখছি যে প্রতিটি সবজি আলু বিক্রি হচ্ছে আপনার 43 টাকা। আমরা যেটি পাইকার যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা আমাদের জানিয়েছেন যে সবজি এখানে যেগুলো নিয়ে আসছে সেটা সরবরাহ সন্তোষজনক হলে কৃষকদের কাছ থেকে তারা কিনে নিচ্ছেন। এই কিনে নেওয়ার কারণে আপনার কৃষকরা কিন্তু মোটামুটি মূল্য দাম দিয়ে বিক্রি করছেন। আমরা আপনাকে জানাতে পারি যে পাইকাররা যে অভিযোগ করেছেন, যেটা বলছেন যে কৃষকরা যদি তাদের উৎপাদিত যে সবজি দিয়ে আসছেন বাজারে এবং তাদের কাছ থেকেই তারা কিনে কিন্তু বিক্রি করেন এবং কৃষকরা কিন্তু সেই যে দামে হাঁকা দিচ্ছেন সেই দামে কিন্তু পাইকাররা এখানে আপনার সবজি নিয়ে তারা বিক্রি করছেন। তারা যে অভিযোগটি যেটা ছিল যে এবার অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে, সেটি কিন্তু তারা কৃষকরা অনেকটা পুষিয়ে নিয়েছেন। আবার প্রচুর পরিমাণে কিন্তু শীতের সবজি আসছে। পাইকাররা আরেকটি যেটা বলেছেন যে ট্রাকে করে বিভিন্ন গ্রামগঞ্জে যেখানে সবজির আবাদ হয় সেখান থেকে কিন্তু এই সবজিগুলো তারা নিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। এটাও একটা অন্যতম কারণ বলে তারা জানিয়েছেন। এবং এখানে সাধারণ যারা ক্রেতা তারা যেটা বলছেন যে তাদের যে স্বল্প এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা মানুষ তারা বলছেন যে এখনও কিন্তু সবজির যে দাম খুব একটা যে কমেনি, কারণ এখানে 50 থেকে 70 টাকার নিচে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না। এবং তারা বারবার যেটা বলছেন যে এই শীতের সবজি এখন সরবরাহ থাকলেও কিন্তু দাম কিন্তু খুব একটা কমে আসছে না। এবং এই বিষয়টি তারা বিশেষ করে সাধারণ যারা ক্রেতা তারা তো একটা দুর্ভোগের মধ্যেই আছেন। তারা যেটা বলছেন যে এটি যদি সরকারিভাবে কিছুটা হলেও একটু নজরদারি রাখা হয় তাহলে আপনার কিছুটা হলেও কমবে, কারণ পাইকারি বাজারের চেয়ে খুচরা বিক্রেতারা যে দামে নিচ্ছেন এবং খুচরা বিক্রেতারা কিন্তু আপনার যারা ক্রেতা তাদের কাছ থেকে কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা দাম দিয়ে বেশি হচ্ছেন। আপনাকে শাকের যে ব্যাপার বাজার সেটা আপনাকে জানাতে চাই যে এখানে যে কলমি শাক, পুঁই শাক, লাল শাক,
বা লাউ শাক, যে শাকগুলো প্রতি আটি যেটা 15 থেকে 20 টাকা ছিল, সেটা প্রকারভেদে কিন্তু কিছুটা কমে এসেছে। এখন যেটা আমরা দেখছি যে প্রতিটি শাক কিন্তু 7 থেকে 8 টাকা এবং প্রকারভেদে আপনার 15 টাকা আপনার কিন্তু পাওয়া যাচ্ছে। এবং লাউ আপনার অন্যান্য সবজি প্রতি পিস কিন্তু আপনার এসে মোটামুটি 30-35 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু এই যে পাইকারি যে বাহাদুর বাজার, এছাড়াও কিন্তু আরও বাজার রয়েছে, রেল বাজার, চক বাজার, আর বেশ কয়েকটি বাজার রয়েছে। সেই বাজারেও কিন্তু আপনার এই সবজি কিন্তু বিক্রি হয়। পাশাপাশি আরেকটি জিনিস এখানে প্রচলন রয়েছে দিনাজপুরে, যে যারা আপনার সবজি বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারা কিন্তু এখান থেকে সবজি পাইকারি বাজার থেকে সবজি কিনে নিয়ে তারা বিভিন্ন বাজারে ছাড়াও ভ্যানে করে কিন্তু তারা আপনার বিভিন্ন জায়গায় এই সবজি তারা বিক্রি করে আসছেন। এবার কৃষকদের কাছ থেকে যেটা আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে দিনাজপুরে যে আবাদ হয়েছে, এই আবাদে আপনার ক্ষতি হলো, তারা কিন্তু ভালো দাম পাচ্ছেন এবং এই দাম পাওয়ার কারণে তারা কিন্তু খুশি। ক্রেতা সাধারণ যদিও আপনার দুর্ভোগ পড়ে, তারপরেও আমরা কৃষকদের কাছ থেকে যেটা জেনেছি তারা সন্তুষ্ট। তো দিনাজপুরের এই বাহাদুর বাজার সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ এই ছিল মাকসুম। দিনাজপুরের বাহাদুর সবজির বাজার থেকে সরাসরি যোগ দিয়েছিলেন গোলাম নবী দুলাল। মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ির সবচেয়ে বড় মাছের আড়ত দিঘির পাড়। ভোর থেকে হাঁক ডাকে বিক্রি হয় মাছ। সরবরাহ বেশি থাকায় সব ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পাঙ্গাসের সয়লাভ, এমন বড় বড় পাঙ্গাসের পসরা বসেছে পদ্মা তীরের হাটে। ইলিশ সহ উঠেছে দেশীয় হরেক রকম মাছ। পদ্মার লাগ ঘেঁষা দিঘির পাড় হাটের পাশেই নৌকায় করে আসতে থাকে মাছ। ক্রেতা বিক্রেতার ভিড়ে চলে ধুম বেচাকেনা। পদ্মার মাছ ছাড়াও খাল বিলের ফরমালিন মুক্ত দেশীয় নানা প্রজাতির তাজা মাছের কারণে এই আড়তের কদর বেশি। আইন মাছ, পাঙ্গাস, নাম করা দিঘির পাড় বাজারের ব্যাগ ধরনের মাছ পাওয়া যায়। ছাড়া হিসাব পাওয়া যায়, পাওয়া যায় পাঙ্গাস, ইলিশ, গুড়া হিসাব, বড় হিসাব, ট্যাংরা, বোয়াল সবই পাওয়া যায়। অনেক পাঙ্গাস হচ্ছে, ঠিক আছে, 750 টাকা কেজি বেচতেছি। পদ্মা নদীর তাজা মাছ পাওয়া যায়। এই মাছ কেনার জন্য আমরা প্রতিনিধি হাটে আসি। ফ্রেশ মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, এই জন্য কিনতে আসছি এখানে। মাছের হাটটি এই পর্যন্ত 7 বার নদী ভাঙনের কবলে পড়ে। তারপরও জেলে ও ক্রেতাদের আস্থা থাকায় আবার জমজমাট হয়ে ওঠে হাট। এই বাজারে বড় বড় মাছ বিভিন্ন স্থান থেকে আসে, বিভিন্ন জেলেরা এখান থেকে মাছ ধরে নিয়ে এই বাজারে নদীর সামনে বেচার জন্য তাদের সুবিধা হয় এবং ক্রেতাও বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, গাড়ির যোগাযোগ ব্যবস্থা আছে, আর এখানে মাছ অত্যন্ত ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। ভোরের এই হাটে পাঙ্গাস, ইলিশ সহ বিক্রি হয়েছে 10 মেট্রিক টনেরও বেশি মাছ। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে 39টি আড়তে এমন হাট ডাকে 2 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাঁদপুরে পাইকারি সবজির বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দরদামও ক্রেতাদের নাগালের মধ্যেই। বিশেষ করে কাঁচামরিচ, টমেটো, পেঁপে, বরবটি, লাল শাক সহ অন্যান্য শাকসবজির দাম নিম্নমুখী। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের মধ্যে। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। চাঁদপুর শহরের পালবাজার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নানা জাতের সবজি নিয়ে ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। এতে ক্রেতা বিক্রেতার হাত ডাকে বেশ সরগরম হয়ে ওঠে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। শীতের শুরুতে সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারের দাম এখন কমতির দিকে। মৌসুমের এই সময় প্রতিদিন ভোর 7টা থেকে বেলা 11টা এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বেশ জমজমাট থাকে পালবাজারের শাকসবজি বেচাকেনা। আমি 2 একর জমিতে চাষ করছি লাউ চাষ, প্রতিদিনে আমার 200-250 পিস মাল নামতেছে। করলা, উস্তা, তারপর আপনার মূলার শাক, লাল শাক, ধনিয়া পাতা, এই মালগুলো আপাতত আসি। কাঁচামরিচ গত সপ্তাহে 150 টাকা ছিল, এই সপ্তাহে 90 টাকা। এদিকে সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় বিভিন্ন স্থান থেকে শাকসবজির সরবরাহ বাড়ছে বলে জানান ব্যবসায়ী নেতা। পুরা চাঁদপুর শহরে এবং গ্রাম অঞ্চলে সব জায়গায় মাল সাপ্লাই দিও, পুরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আমাদের কিছু মাল সাপ্লাই দিই, আর এবং দিন দিন আমাদের চাঁদপুরে বেচা কিনা অনেক ভালো হইতেছে এখন আস্তে আস্তে। পালবাজারে শাকসবজির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় 500 ব্যবসায়ী, আর কর্মচারী ও শ্রমিক মিলিয়ে কর্মরত আছেন 1000 মানুষ।
সময় সংবাদ, চাঁদপুর। আগামী শীতে করোনা সংকট কেটে যাবে বলে মনে করেন কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী জার্মানির বায়োএনটেকের প্রধান। তিনি আরও বলেন, বছরের শুরু থেকেই সবাইকে প্রতিষেধকের আওতায় নিয়ে আসা গেলেই কেবল সেটি সম্ভব। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া জানিয়েছেন বিস্তারিত। জার্মানির জৈব বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান তুর্কিশ বংশোদ্ভূত উগুর শাহিন ও তাঁর সহধর্মিণী ওইসলেম টুইরেসি মনে করেন, চলতি বছরের শীতে করোনা হবে আরও ভয়ঙ্কর ও প্রাণসংহারী। তবে ডিসেম্বর থেকেই ধাপে ধাপে সবাইকে প্রতিষেধকের আওতায় আনা গেলে আগামী শীতেই আগের পৃথিবীকে ফিরে পাওয়া যাবে। এদিকে গবেষণা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফাইজারকে সঙ্গে নিয়ে আগামী এপ্রিলের মধ্যে আরও 300 মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করেছে। আমাদের গর্ব, গবেষক উগুর শাহিন কথাটা ঠিক বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামী শীতটা সবার জন্য নিরাপদ হবে, কারণ বায়োএনটেকের তৈরি BNT 162b2 যে কোনো মানবদেহে 90% কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। অন্যদিকে সব ধরনের করোনা টিকা মানবদেহে কতদিন কার্যকরী ভূমিকা রাখবে কিংবা পার্শ্ব প্রতিক্রিয়াই বা কি হবে, অথবা প্রবীণদের ক্ষেত্রে গবেষণা কোন পর্যায়ে আছে তা এখনো অপরিষ্কার রয়ে গেছে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই যদি হয় তাহলে বিষয়টা অসাধারণ এবং অকল্পনীয়। তবে আমার সন্দেহ আছে যে টিকার স্থায়িত্ব বজায় থাকবে কতদিন। এর আগে সোয়াইন ফ্লুর প্রতিষেধক নেয়ার পর অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এখনো আমরা ভুলিনি। দেখা যাক কেমন হয়। এদিকে বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার চলতি বছরেই 5 কোটি এবং 2021 সালে 130 কোটি ডোজ করোনার প্রতিষেধক তৈরির কার্যক্রম এরই মধ্যে শুরু করে দিয়েছে জার্মানির বিভিন্ন স্থানে। বায়োএনটেকের প্রধান উগুর শাহিন বলেন, করোনা যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই সম্মিলিত সহযোগিতা ছাড়া এই ভাইরাসকে চিরতরে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণেই তিনি পৃথিবীর যে কোনো জৈব ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দিতেও প্রস্তুত। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সুইডেনে বড়দিন উপলক্ষে প্রতি বছর নভেম্বর থেকে সাজ রব আর উপহার সামগ্রী বিক্রির দোকানগুলোতে ভিড় লেগে থাকে। তবে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দোকানগুলোতে নেই আগের মতো ভিড়। বেচাকেনায় মন্দাভাব, ফলে কর্মী ছাঁটাই শুরু করেছে বহু প্রতিষ্ঠান। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের মোট জনসংখ্যার 70% খ্রিস্টান ধর্মাবলম্বী, আর তাই এখানে বড়দিন উপলক্ষে থাকে নানা আয়োজন, উৎসব, উদ্দীপনা। সাধারণত প্রতি বছরের নভেম্বর থেকেই এই উৎসবের আমেজ শুরু হলেও এবার করোনা মহামারীর কারণে নেই চিরচেনা সেই আমেজ। ব্যবসায়ীরা বড়দিন উপলক্ষে নানা পণ্যের পসরা সাজিয়ে রাখলেও নেই আশানুরূপ ক্রেতা। অনেক প্রতিষ্ঠানই বাধ্য হচ্ছেন কর্মী ছাঁটাই করতে। গত বছর এই সময় প্রতিদিন আমাদের সেল ছিল 40 থেকে 50 হাজার, এখন সেল আছে 2 থেকে 300 গ্রাম। এখন একা কাজ করি, আগে করতাম 3 জন, এখন একা। উপহার সামগ্রী দোকানগুলোর মতোই রেস্টুরেন্টগুলোতেও বড়দিন উপলক্ষে থাকে নানা আয়োজন। তবে এবার করোনা সংক্রমণ রোধে রাত 10টার পর অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ এবং সরকারের নানা বিধিনিষেধের কারণে নেই আগের মতো ভিড়। অনেক রেস্টুরেন্ট তাই বন্ধ হওয়ার পথে। সাধারণত বড়দিন উপলক্ষে সুইডেনে কেনাকাটা কয়েক গুণ বেড়ে যায়, যা সুইডেনের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার খবর। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই। 19 নভেম্বরের আগে জেমি ডে করোনামুক্ত না হলে তাকে ছাড়াই কাতার যাবে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। জেমি ছাড়া 2 দলের সকল সদস্য নেগেটিভ এসেছেন বলেও জানান তিনি। এদিকে সামনের ম্যাচে দর্শক সংখ্যা বাড়ানোর চিন্তা ফেডারেশনের, তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে শক্ত হওয়ার আশ্বাস বাফুফে কর্তার। করোনার জুজু পিছু ছাড়লই না বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে করোনা টেস্ট নিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছিল সাদ মামুনুলদের, যেখানে প্রায় 19 ফুটবলার হয়েছিলেন পজিটিভ। নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের পর করোনা টেস্টে এবার পজিটিভ এসেছেন প্রধান কোচ জেমি ডে। গতকালকে সকলের কোভিড টেস্ট করা হয়েছে। নেপাল জাতীয় ফুটবল দল, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, খেলোয়াড়, অফিসিয়াল বৃন্দ সকলেরই গতকালকার সকল রেজাল্ট নেগেটিভ, এক্সেপ্ট আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমি ডে, তার রেজাল্টটা পজিটিভ এসেছে। সে আইসোলেশনে রয়েছে এবং আজকে টেস্টের রেজাল্ট পাওয়ার পরে
আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন কী হবে না হবে সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করব। শঙ্কা জেগেছে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজন নিয়ে। তবে বাফুফের সাধারণ সম্পাদক উড়িয়ে দিলেন ম্যাচ বাতিলের বিষয়টি। তাহলে কাতার ম্যাচে কে থাকবেন বাংলাদেশের ডাগআউটে? 19 নভেম্বর দেশ ছাড়বে জাতীয় দল। পরবর্তী টেস্টের পর জেমির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাফুফে। জেমি সামহাও যদি কোনো কারণে যদি জেমির নেগেটিভ রেজাল্ট আসলো না বা জেমিকে ছাড়াই আমরা কাতার যাব কিনা, অফকোর্স মানে আমরা যেহেতু ফিফার পারমিশন নিয়েছি, এশিয়ান ফুটবল কনফেডারেশন অথরাইজেশন দিয়েছে অলরেডি, যেহেতু আমরা আসলে ম্যাচটা আগামী 4 তারিখ খেলবো, তো আমাদের পজিটিভ সেট আপ নিয়ে পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা এগোচ্ছি। এদিকে গেল ম্যাচে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সামনের ম্যাচে টিকিটের চাহিদা বেড়েছে বিভিন্ন পর্যায় থেকে, সেক্ষেত্রে বাড়ানো হতে পারে টিকিটের সংখ্যাও। লাস্ট ম্যাচের পরে বিভিন্ন কর্নার থেকে যারা বাফুফের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমাদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ, তারা সবাই টিকিট কিভাবে কিনবে, তারা কিন্তু সৌজন্য টিকিট চাচ্ছে না। লাস্ট ম্যাচে অনেক দর্শক ফুটবল যারা ফলো করে তারা মাঠে এসেছিলেন এবং আমাদের শেষ মুহূর্তে আসলে টিকিটও ছিল না। এখন দেখার পালা বাফুফে কতটা শক্ত হতে পারে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকে মাঠ ও মাঠের বাইরে রীতিমতো ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আলোচনা সমালোচনায় মাতিয়ে রেখেছেন ক্রিকেট আঙ্গন। গেল 10 দিনের সাকিবের কর্মযজ্ঞ নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। দেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান নিষিদ্ধ ছিলেন 1 বছর, তবুও ছিলেন আলোচনায়। নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন আগেই সাকিব ছুটছেন তার আপন গতিতে। মার্কিন মুলুক থেকে দেশে ফেরেন 5 নভেম্বরের মধ্যরাতে। পরদিন সকালে কোভিডকালের মধ্যেও ছুটে যান একটি সুপার শপ উদ্বোধনে। 1 বছরের বেশি সময় পরে মিরপুরের হোম অফ ক্রিকেটে সাকিবের পা পড়ে গেল সোমবারে। সেদিন ফিটনেস টেস্ট দেওয়ার কথা থাকলেও দেননি সাকিব। হালকা জিমের সঙ্গে ঘুরে দেখেন শেরি বাংলা। বুধবার দিনভর আলোচনায় ছিল সাকিবের ফিটনেস টেস্টের ফলাফল, জানিয়ে সৃষ্টি হয় ধূম্রজালের। পরে সন্ধ্যায় প্রধান নির্বাচক নান্নু জানান ফিটনেস টেস্টের বেঞ্চমার্কও উতরাতে পারেননি সাকিব, তবে ছিলেন খুব কাছাকাছি। পরদিনই বেনাপোল হয়ে কালীপুজো উদ্বোধন করতে যান পশ্চিমবঙ্গে। সেখানে অনুমতি না নিয়ে সেলফি তুলতে যাওয়ায় এক ভক্তের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে আবারও আসেন আলোচনায়। ভারত থেকে সাকিব ফেরেন শুক্রবারে, এরপর 2 দিন আবারও লোকচক্ষুর আড়ালে। সুপার সাকিব আবারও ক্যামেরায় ধরা পড়লেন রোববার, তবে আউটারে অনুশীলনে গণমাধ্যমের প্রবেশে ছিল বাধ্যবাধকতা। বঙ্গবন্ধু টি-20 কাপে নিজ দল জেমকন খুলনার হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন 20 তারিখের পর, তবে তার আগে করবেন ব্যক্তিগত অনুশীলন। মানুষটা সাকিব বলেই হয়তো আলোচনার পাশাপাশি সেন দৃষ্টি থাকবে সবারই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দীর্ঘ 8 মাস পর গড়ে শহীদ বড় ময়দানে মামুন ও পলাশ স্মৃতি টি-20 টুর্নামেন্টের মধ্য দিয়ে দিনাজপুরের ক্রিকেট অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে। স্বাস্থ্যবিধি মেনেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজন করে প্রতিযোগিতার। দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন দিনাজপুরে বন্ধ ছিল ক্রিকেট। 15 নভেম্বর থেকে আবারও দিনাজপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মামুন ও পলাশ স্মৃতি টি-20 টুর্নামেন্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ালো ক্রিকেট। উদ্বোধনী খেলায় দিনাজপুর ডায়নামাইটস 20 রানে দিনাজপুর রেঞ্জার্সকে পরাজিত করে। দীর্ঘদিন পর মাঠে ক্রিকেট খেলা দেখতে পেরে দর্শকরা খুশি। টুর্নামেন্টগুলোর মধ্যে যদি এরকম হয়, এখন যে সামনে শীতকালীন এই সময় যদি এই টুর্নামেন্টগুলো আমরা বেশি বেশি দেখতে পারি, তাহলে দর্শকরা আমরা যে মনের খোরাকটা নিতে এখানে আসবোই। দিনাজপুরে খেলার যাত্রা, তো আমি আশা করি যে এইভাবে এখন থেকে এই মাঠে খেলা পরিচালনা হবে, যেন আমরা দর্শকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই খেলা করতে পারি। কোয়ারেন্টাইনের মধ্যে থাকে, আসলে বাসায় অনেক প্র্যাকটিস করছি, অনেক ফিটনেসের কাজ করছি, তো এতদিন পরে 8 মাস পরে আমরা আজকে খেলার একটা সুযোগ পাইছি। দিনাজপুরে একটা টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, এইখানে আমরা আসলে নিজেদেরকে অনেক ভালোভাবে যাচাই করতে পারবো। আয়োজকরা জানান তৃণমূল পর্যায়ে ভালো ক্রিকেটার তৈরি করতে এমন উদ্যোগ। চিন্তা করলাম যে অনেকদিন ধরে ক্রিকেটটা মাঠের বাইরে, সো আমরা সবাই মিলে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করি। প্লেয়াররা, যেখানে শুধু প্লেয়াররাই থাকবে, দিনাজপুরের প্লেয়াররা খেলবে যারা সবসময় খেলার সুযোগটা পায় না। এই কারণেই আমরা এই প্ল্যানটা করলাম। এই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ এটা আমাদের যে এই টুর্নামেন্টটা যেন আমরা সাকসেসফুল করতে পারি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেন আমরা যেন এটা 100% যেন এটা শেষ করতে পারি আর কি।
টুর্নামেন্টে 5টি দল ডায়নামাইটস, রেঞ্জার্স, কিংস, রয়্যালস এবং গার্ডিয়ানস অংশ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। জেএফএ কাপ অনূর্ধ্ব-14 নারী ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ভালো ফলাফলের আশায় কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলার খেলোয়াড়রা। কুষ্টিয়ায় আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া সংগঠকদের প্রত্যাশা এবার ফাইনাল রাউন্ডে শিরোপা জয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর হতেই একে একে সাতক্ষীরার পিএন হাই স্কুল মাঠে আসেন সবাই। জার্সি আর বুট পরে অনুশীলনের জন্য প্রস্তুত হন সাতক্ষীরার নারী ফুটবলাররা। প্রথমেই ওয়ার্ম আপ, দৌড় দিয়ে শুরু। কসরতের মাধ্যমে শারীরিক ফিটনেস। করোনার কারণে দীর্ঘদিন অনুশীলনে না থাকায় খেলোয়াড়দের ফিটনেসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর শুরু হয় প্রশিক্ষণের মূল পর্ব। চলে বল আয়ত্তের পাশাপাশি ড্রিবলিং, হেড, শুট আউট আর গোলরক্ষকের অনুশীলন। কোচের তত্ত্বাবধানে প্রতিদিন দুবেলা 4 ঘন্টার অনুশীলন চলে। সম্প্রতি কুষ্টিয়ায় অনূর্ধ্ব-14 জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় পর্যায়েও শিরোপা জয়ের আশা খেলোয়াড়দের। কুষ্টিয়া ইভেন্ট মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। চূড়ান্ত পর্ব ঢাকায় আমরা অংশগ্রহণ করব। আগামীতে আমরা যেন ভালো করতে পারি, যেন চ্যাম্পিয়ন হতে পারি, সেই দোয়াই করবেন। তো এখন আমরা ঢাকা পর্যায়ে খেলবো, ওখানে যেন গোল করার মতো চেষ্টা করব। প্র্যাকটিসও করতেছি, অনেক চেষ্টা আছে আমাদের যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি, ক্যাম্পে যেন ডাক পাইতে পারি। এই মাঠ থেকে প্র্যাকটিস করে সাবিনা আপু, ন্যাশনাল টিমে সাবিনা আপু, মাসুরা আপু, প্রান্তি আপু, রূপা, এরা সবাই এই মাঠ থেকে ন্যাশনাল টিমে গেছে। আমরা অনূর্ধ্ব-14 কুষ্টিয়া ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছি। আঞ্চলিক পর্যায়ের শিরোপা আসার পর কোচ এবং দলীয় ম্যানেজারের লক্ষ্য জাতীয় পর্যায়ের শিরোপা। আমাদের ইচ্ছা আছে যে সাতক্ষীরা জেলা যে মহিলা ফুটবল দল ঢাকায় যে ন্যাশনালে মানে চ্যাম্পিয়ন হয়ে আমরা সাতক্ষীরা মুখ উজ্জ্বল করব। এই মাঠ থেকে প্র্যাকটিস করে বিকেএসপিতে আমাদের এই পর্যন্ত বিকেএসপিতে 5 থেকে 6টি মেয়ে ফুটবলে আমাদের বিকেএসপিতে চান্স পেয়েছে। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। বিকেএসপি যারা যায় তারা অধিকাংশ মেয়েই ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন করে। জেলার শীর্ষ ফুটবল সংগঠক জানালেন আর্থিক সমস্যার মধ্যেই চলছে অনুশীলন। 14 টিমের অর্থনৈতিক সমস্যা অনেক বেশি আছে। ফেডারেশন থেকে আমরা মাত্র 20,000 টাকা পেয়েছি, আর বাকি টাকা আমাদের বিভিন্নভাবে লোকালি আমরা জোগাড় করে এদেরকে খেলাধুলোর ব্যবস্থা করেছি। আমরা অবশ্যই ঢাকায় ওদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং সেই ব্যবস্থায় তাদের থাকা, খাওয়া এবং সার্বিক অবস্থান আমরা ডিএফ এর পক্ষ থেকে আমাদের কষ্ট হলেও আমরা করব। ঢাকায় অনূর্ধ্ব-14 নারী ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের 7টি গ্রুপের চ্যাম্পিয়ন সহ সেরা একটি রানার আপ দল অংশগ্রহণ করবে। সময় সংবাদ, সাতক্ষীরা। খুলনার সার্কিট হাউস ময়দান মাঠে ক্রিকেট ফুটবল অনুশীলনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। তরিকুল। মাকসুম, খুলনার খেলাধুলার খবর জানাতে আমি রয়েছি খুলনা সার্কিট হাউস মাঠে। এই মাঠটি হচ্ছে খুলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাঠ, বিশেষ করে খেলাধুলার জন্য। তবে এখানে শুধু ক্রিকেট ফুটবল নয়, বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে সারা বছরই। এবং ভোর থেকে কিন্তু এখানে খেলোয়াড়রা আসতে শুরু করে, সাবেক খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান যারা খেলোয়াড় রয়েছে তারাও আসতে শুরু করে। এবং বিভিন্ন একাডেমি কিন্তু এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে ফুটবল এবং ক্রিকেটের। যেহেতু এখানে বড় একটি মাঠ এবং খুলনার একমাত্র অনুশীলনের মাঠ বলা চলে, উপযুক্ত মাঠ বলা চলে। আমরা দেখেছি যে খুলনার এর বাইরেই বেশ কিছু মাঠ রয়েছে যেখানে হয়তো একটি বা দুটি একাডেমি সেখানে প্র্যাকটিস করে থাকে। তবে খুলনায় যে খেলোয়াড়দের যে চর্চা হয়ে থাকে এটা একটি অতীত এবং পুরনো ঐতিহ্য রয়েছে খুলনার, এবং খেলাধুলার যে তীর্থভূমি বলা হয় খুলনাকে বলা হয়। সেখানে ফুটবল এবং ক্রিকেটার, খুলনার ফুটবলার হিসেবে আসলাম সালামের নাম এখনও আসলে মানুষের মুখে মুখে রয়েছে, এবং ক্রিকেটার এই মুহূর্তে মেহেদি মিরাজ, সোহানের মতো উদীয়মান তারকা খেলোয়াড়রাও রয়েছে বাংলাদেশ টিমে। তো আমরা আমাদের খুলনাতে কিন্তু 25টি ক্রিকেট একাডেমি রয়েছে, 45টি আনুমানিক ক্রিকেট একাডেমি রয়েছে বলে আমরা এখানে ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। বিভিন্ন ক্লাব সহ ব্যক্তি পর্যায়েও অনেকে এই একাডেমিগুলো পরিচালনা করে থাকে। তো আমরা এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছেন খুলনা মোহামেডান ক্লাবের একাডেমি কোচ, ক্রিকেট কোচ ওয়াহিদুল ইসলাম সেলিম। আমরা সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। সেলিম ভাই, এই করোনা পরিস্থিতির মধ্যেও আপনারা কিভাবে খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ করছেন এবং ক্রিকেটের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখছেন? ধন্যবাদ তরিক ভাই। দীর্ঘদিন আপনি ফুটবল ক্রিকেটের সঙ্গে দারুণভাবে জড়িত।
এজন্য আপনি মাঠে আসায় কষ্ট করে এই ভোরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার সমস্ত কলা কৌশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আরম্ভ করছি যে করোনা পরিস্থিতির পরে আমরা সারা পৃথিবী জুড়ে যেটা দেখতে পাচ্ছি যে শুধু খেলাধুলায় নয়, সমস্ত কিছু একটা অস্থাবির পজিশনে আছে। তো তারপরের থেকেও চড়াই উতরায় বাংলাদেশ, বিশেষ করে খুলনাতে আমরা পরিস্থিতির মোটামুটি সামাল দেখতে পেয়ে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই আমরা প্র্যাকটিস করাচ্ছি। আর যেটা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে দীর্ঘদিনের আলোচনা যে খুলনা একটি ঐতিহ্যবাহী জায়গা, খেলাধুলার একটা জায়গা, যেখান থেকে আমরা দেখতে পাই যে অগণিত ন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা, এজ গ্রুপের প্লেয়াররা এখান থেকে উঠে আসছে। তারপরে ফুটবলকে আমরা দেখতে পাই সালাম আসলাম, জসিম, জাহাঙ্গীর, এইভাবে করে একাধিক ন্যাশনাল প্লেয়াররা এই মাঠ থেকে। আপনাদের আসলে অসুবিধাটা কোথায়, যেখানে থেকে খেলোয়াড় তৈরিতে বাধা কোথায়, বা আপনাদের মাঠের কি অবস্থা, ক্লাবগুলোর কি অবস্থা, এগুলো আমাদেরকে একটু জানান। আসলে সকল পরিস্থিতি প্রতিকূলতার ভিতরে আমরা এই কাজ করছি। বিশেষ করে সার্কিট হাউস মাঠটা, এখানে একটা সময় যে সময় খেলা হতো সে সময় ক্লাবের সংখ্যা বা একাডেমির সংখ্যা কমই ছিল। দিনের দিন এটা বাড়তেছে, যার দরুন খুব কাছাকাছি প্র্যাকটিসের অবস্থান এবং সেই প্র্যাকটিস থেকে খুব ভালো কিছু আশা করতে কষ্ট হচ্ছে। আর তারপরেও মাঠটা অনেক মানুষ কাজ করায়, সকাল বিকাল সারাদিন এই মাঠে কাজ হয়, এই মাঠের পরিবেশটাও তেমন খেলার উপযোগী অবস্থা নাই। তারপরে আমরা জানি বিভিন্ন কারণে ক্লাবগুলো এই মুহূর্তে বন্ধ আছে, বিশেষ করে করোনার কারণে। তো এই সব কিছু মিলায়ে খেলাধুলায় যথেষ্ট বিঘ্ন ঘটছে। ধন্যবাদ সেলিম ভাই। আপনারা মাকসুম শুনছিলেন যে খুলনার ক্রিকেটের যে বিকাশে বাধা, প্রধান যে বাধাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাঠ, এবং একই মাঠে ফুটবল এবং ক্রিকেট খেলার কারণে কিন্তু এখানে নির্দিষ্ট যে নৈপুণ্য, সেই নৈপুণ্য প্রদর্শন করা আসলে খেলোয়াড়দের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বা কোচরা যে স্বাধীনভাবে কাজ করবে এজন্য আসলে আরও বেশি মাঠের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও রয়েছে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে একই মাঠে কিন্তু ফুটবল এবং ক্রিকেটের অনুশীলন হচ্ছে, যেখানে ক্রিকেটের 45টি একাডেমি খুলনায় রয়েছে এবং ফুটবলের অন্তত 25টি একাডেমি রয়েছে, যেগুলো আসলে অনেকে পর্যায়ক্রমে একটি মাঠকে ব্যবহার করে সারাদিন। তো আমরা সার্কিট হাউস মাঠে এর বাইরেও আমরা দেখেছি যে খেলাধুলার পাশাপাশি মাঝে মাঝে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে, যেখানে যে সময়টি খেলোয়াড়দের কিন্তু অনুশীলনে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটে থাকে। তো আমরা ফুটবলের যে ঐতিহ্য খুলনায় রয়েছে, সেই ঐতিহ্যকে ধারণ করে খুলনার ফুটবল কেমন চলছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জেলা ফুটবল দলের কোচ মনির শেখ, একসময় সাবেক খেলোয়াড় ছিলেন। মনির শেখকে আমি জানতে চাচ্ছি যে মনির ভাই, এই মুহূর্তে খুলনার ফুটবলের আসলে কি অবস্থা, যেখানে আমরা সোনালী অতীতকে আমরা যদি দেখি, এখানকার ফুটবলের সেই ফুটবলের ঐতিহ্য কিন্তু অনেক ভালো ছিল, এবং সেই সুখকর দিনগুলো কি আসলে ফুটবলে ফিরে আসবে কিনা খুলনায়? ধন্যবাদ তরিক তোমাকে। আসলে বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করাই, গত 3 বছর ধরে একটা একাডেমি পরিচালনা করতেছি। কিন্তু দুঃখের বিষয় যে কোনো পরিস্থিতি হোক, দেশের পরিস্থিতি বলো আর সার্বিক সব পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে খুলনায় কোনো খেলাধুলা হচ্ছে না, যেটার জন্য শুধু প্র্যাকটিস করলে হবে না, পাশাপাশি খেলাধুলাও থাকতে হবে, পাশাপাশি প্র্যাকটিসের জায়গাও থাকতে হবে। তো আমাদের খুলনাতে কিন্তু প্র্যাকটিসের জায়গা খুবই সংকীর্ণ, যেটা আছে যে সার্কিট হাউস, এটার অবস্থাও তো তোমরা দেখতে পাচ্ছ যে কী অবস্থা। তো এটাকে অন্তত সংস্কার করা এবং পাশাপাশি একটু স্পোর্টসের দিকে নজর দিতে হবে সবাইকে। ধন্যবাদ মনির ভাই। যেটি বলছিলাম যে মাকসুম, যে খুলনায় খেলাধুলার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গেলে এখানকার যে স্পোর্টস সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যারা সংগঠক রয়েছেন, তাদের দাবি হচ্ছে যে এখানকার মাঠের যেমন সংখ্যা বাড়ানো দরকার, তেমনি আগের মতো যে পৃষ্ঠপোষকতা ক্রিকেট এবং ফুটবলে ছিল সেটাকে আসলে সেই সংখ্যাও কমে গেছে, আর যে কারণে কিন্তু
খেলাধুলার প্রতি আস্তে আস্তে আগ্রহ হারাচ্ছে এবং খেলাধুলা যদি তারা বলছেন যে এটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে তরুণ সমাজ যে সন্ত্রাস মাদক এই ধরনের কর্মকাণ্ড থেকে কিন্তু বিমুখ থাকবে এবং এতে দেশের যে যুব সমাজের উন্নতির দিকে ধাবিত হলে সেই দেশটা কিন্তু আমাদের দেশটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে বলে তারা মনে করছেন। তো সব মিলিয়ে যে সুস্থ দেহ এবং সুস্থ মন এটা তৈরি করতে গেলে খেলাধুলার বিকল্প নাই এবং এর সাথে এটাকে আসলে এর উপরে জোর দেওয়ার জন্য সংশ্লিষ্টরা জোর দাবি জানাচ্ছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল মাকসুম খুলনার সার্কিট হাউস মাঠ থেকে যে খেলাধুলার যে অনুশীলন ফুটবল এবং ক্রিকেটের তার সর্বশেষ খবর। খুলনা থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। ইফটিজিং, নারী নির্যাতন, মাদক প্রতিরোধ সহ আত্মরক্ষার কৌশল শিখতে কিশোরগঞ্জে বাড়ছে কিশোর কিশোরীদের জুডো কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় 1 মাসের কারাতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে হাজির 2 শতাধিক কিশোর কিশোরীরা। দৃঢ় আত্মপ্রত্যয়ে আত্মরক্ষায় রুখে দাঁড়াতে কারাতে প্রশিক্ষণ নিতে নেমে পড়েছেন মাঠের সবুজ ঘাসে। মানসিক শক্তি আর আত্মরক্ষার কৌশল শিখে শারীরিক সক্ষমতা বাড়াতেই সাত সকালে ঘাম ঝরাচ্ছেন। শেখানো হচ্ছে সুরক্ষার কৌশল, যা মানসিকভাবে সাহসী করে তুলছে অংশগ্রহণকারীদের। আশা করছি আমি আমাকে নিজেকে সফলভাবে আত্মরক্ষা করতে পারবো। কুংফু বা কারাতে শিখে আমি আমার মুভমেন্টের মাধ্যমে প্রতিহত করতে পারবো বা আমি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারবো। আমি এই যে রুট ফাইটের সময় কেউ যদি আমাকে রুটে যদি কোনো অ্যাটাক করে তাহলে আমি সেটাকে কিভাবে দমন করবো সেটা আমি প্রশিক্ষিত হয়েছি। আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে একই লাইনে হাজির শিশু সহ বড়রাও। কুংফু শিখলে এই দুষ্টদেরকে মারা যায়। আমি আমার আত্মরক্ষার জন্য আমি কুংফু শিখছি। আমরাও চাই যে আমাদের দেখা দেখি যারা আছে তারাও উৎসাহিত হোক। এটা আমাদের সামাজিকভাবে বর্তমান অবক্ষয়ের কারণে এই জিনিসটা খুবই প্রয়োজন এবং এখানে যে পরিবেশ বা সবাই যেভাবে প্রশিক্ষণটা নিচ্ছে আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। জুডো, কারাতে সহ নানা শারীরিক কসরত প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় পর্যায়ের একজন প্রশিক্ষক। আয়োজকদের লক্ষ্য আত্মরক্ষায় আত্মবিশ্বাস। ধর্ষণ, ইফটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলার বিরুদ্ধে যেন সচেতন হয় এবং সোচ্চার করে তোলা তাদেরকে। 3 সপ্তাহ ট্রেনিং শেষ, এর মধ্যে কিন্তু ওরা অনেক ইমপ্রুভ করেছে। যারা এখানে মোটামুটি ভালো করবে তাদেরকে নিয়ে আমরা 1 মাস পরে তাদেরকে নিয়ে আলাদা আবার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চলে প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছে 112 জন কিশোরী ও 102 জন কিশোর। গত 24 অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে 23 নভেম্বর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। মন্ত্রীপাড়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 2 দিনে শনাক্ত 13 এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নিয়ে ধোঁয়াশা। এতক্ষণ ছিল না আমারটা দিয়ে আবার রুগীরে পাঠাইছি আর কি। মাস্ক না পরার আজগুবি অজুহাত নেই। নো মাস্ক নো সার্ভিসের বালাই আরও কঠোর হওয়ার তাগিদ। এবং গেল 3 বছরে শূন্যের কোঠায় চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে জলদস্যুতা। মালিকদের আস্থা অর্জনে আরও বাড়ানো হচ্ছে কোস্টগার্ডের সক্ষমতা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।